টেড ক্লাসেস বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বিএডের কোর্স টু এর প্রথম যে সেমিস্টার রয়েছে ফার্স্ট সেমিস্টার কোর্স টু এর সমকালীন ভারত ও শিক্ষা কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশনের এই বইটার দুটো হাফ আছে, একটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। তো আমরা আজকে ফার্স্ট হাফের প্রথম চ্যাপ্টার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে বলি, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের যাদের কিন্তু বই নেই, বিএডে ভর্তি হয়েছে অথচ বই নেই, তাদের জন্য এই ভিডিওটি। তো তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তাহলে সমকালীন ভারতবর্ষ ও শিক্ষা এই বইটির প্রথম অর্ধ হচ্ছে স্বাধীনোত্তর ভারতের শিক্ষা, এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এর যে প্রথম চ্যাপ্টার রয়েছে বা আমাদের প্রথম অধ্যায় রয়েছে ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়ক প্রস্তাবসমূহ। ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়ক প্রস্তাবসমূহ, এডুকেশনাল প্রভিশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা আজকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধানের অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্টিটিউশন? সংবিধানের অর্থ কী? উত্তর কী হচ্ছে? উত্তর হচ্ছে লাটিন শব্দ কনস্টিটিউটরি থেকে কনস্টিটিউশন শব্দটি এসেছে। তাহলে কনস্টিটিউশন শব্দটি হচ্ছে একটা লাতিন শব্দ যেটা কনস্টিটিউটরি থেকে এসেছে। তবে সংবিধানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ দেখা যায়। মার্কিন আইনবিদ কুলি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বিবেচনা করেছেন। তিনি বলেছেন সংবিধানের মধ্যে সেই সব নিয়মবিধি থাকে যার উপর ভিত্তি করে সরকার গঠিত হয় এবং সার্বভৌম ক্ষমতার বণ্টন নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে স্থির হয় ব্যক্তির হাতে ওই ক্ষমতা অর্পিত হবে এবং কোন পদ্ধতিতে ওই ক্ষমতা প্রয়োগ করা হবে। তাহলে সংবিধান হচ্ছে একটা লাতিন শব্দ যেটা কনস্টিটিউটরি থেকে এসেছে এবং মার্কিন আইনবিদ কুলি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বিবেচনা করেছেন। তিনি বলেছেন কি সংবিধানের মধ্যে সেই সব নিয়মবিধি থাকে যার উপর ভিত্তি করে সরকার গঠিত হয় এবং সার্বভৌম ক্ষমতার বণ্টন নিয়ন্ত্রিত হয়। আর সংবিধানের মাধ্যমে স্থির হয় ব্যক্তির হাতে ওই ক্ষমতা অর্পিত হবে এবং কোন পদ্ধতিতে ওই ক্ষমতা প্রয়োগ করা হবে। তো এটাই হচ্ছে সংবিধানের মূল অর্থ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? তো আমরা এটা প্রত্যেককে জানি কি ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান প্রবর্তিত হয়। তাহলে ভারতীয় সংবিধান কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার সমান অধিকার কী? হোয়াট ইজ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার যে সমান অধিকার সেটা কী? তো ভারতীয় সংবিধানে শিক্ষার সমান অধিকার সম্বন্ধে বলা হয়েছে সরকার নিয়ন্ত্রিত বা সরকার সাহায্যপ্রাপ্ত কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি কারণে কোনো বৈষম্য করা যাবে না। অর্থাৎ সংবিধান অনুযায়ী কী বলা হয়েছে? সরকার নিয়ন্ত্রিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি কারণে কোনো বৈষম্য করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে এদের প্রত্যেকের সমান প্রবেশাধিকার থাকবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জাতিভেদ প্রথা কিন্তু মানা চলবে না। প্রত্যেক জাতির, প্রত্যেক বর্ণের, প্রত্যেক ভাষাভাষী প্রত্যেকের কিন্তু সমান অধিকার থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান চালু হয়েছিল? কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান চালু হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইমপ্লিমেন্টেড? তো ভারতীয় সংবিধান চালু হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভারতীয় সংবিধান চালু হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি কী কী? হোয়াট আর দ্য ডিক্লার্ড অবজেক্ট অ্যান্ড প্রিম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি কী কী? ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর প্রস্তাবনা। তাহলে ভারতীয় যে সংবিধান আছে তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর প্রস্তাবনা। এই প্রস্তাবনার ক্ষেত্রে সংবিধানের প্রণেতাগণ
1787 খ্রিস্টাব্দের গৃহীত মার্কিন সংবিধানের প্রস্তাবনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাহলে ভারতের সংবিধানের প্রণেতাগণ 1787 খ্রিস্টাব্দে গৃহীত মার্কিন সংবিধানের যে প্রস্তাবনা আছে তার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। প্রস্তাবনার মাধ্যমে সংবিধানের উৎস, তার উদ্দেশ্য ও লক্ষ্য, রাষ্ট্রীয় কাঠামো, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা বিষয় ব্যক্ত করে হয়েছে। প্রণেতাগণ ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপ দেবার শপথ গ্রহণ করেছিলেন। তাহলে ভারতের যে সংবিধান প্রণেতাগণ তারা কি ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপ দেবার শপথ গ্রহণ করেছিলেন। সামাজিক, অর্থনৈতিক, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মত প্রকাশ, বিশ্বাস ও উপাসনার স্বাধীনতা এবং প্রতিটি ব্যক্তির সমান মর্যাদা ও সুযোগ এবং জাতীয় ঐক্যের উপর প্রতিষ্ঠিত ভ্রাতৃত্বের আদর্শ রূপায়ণের কথা তারা ঘোষণা করেন। তো এইগুলি হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান অনুযায়ী প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কী? হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অব সেন্ট্রাল গভর্নমেন্ট ফর প্রাইমারি এডুকেশন? অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কী? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ক. সহযোগী সংস্থা হিসেবে কাজ করা, খ. প্রাথমিক শিক্ষার উপর গবেষণা, গ. পাইলট প্রকল্প শুরু করা, ঘ. বিভিন্ন রাজ্যের মধ্যে পার্থক্য দূর করা এবং সমসুযোগ চিহ্নিত করা, আর ও হচ্ছে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করা। তো এইগুলি হলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেমন কয়ে আছে সহযোগী সংস্থা হিসেবে কাজ করা, খ হচ্ছে প্রাথমিক শিক্ষার উপর গবেষণা, গ হচ্ছে পাইলট প্রকল্প শুরু করা, ঘ হচ্ছে বিভিন্ন রাজ্যের মধ্যে পার্থক্য দূর করা এবং সমসুযোগ নিশ্চিত করা, আর ও হচ্ছে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করা। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই দুটি প্রশ্ন একই কিন্তু অন্যভাবে দেওয়া আছে। দুটি প্রশ্নই উত্তর একই কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। তো প্রশ্নগুলি দেখা যাক। ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় উল্লেখিত নির্দেশাত্মক নীতিগুলি বর্ণনা করুন। স্টেট আর্টিকেল 45 আন্ডার দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় উল্লেখিত নির্দেশাত্মক নীতিগুলি বর্ণনা করুন। তো এর উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির অর্থাৎ ডাইরেক্টিভ যে প্রিন্সিপাল ইংরেজিতে, তার 45 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে সংবিধান কার্যকরী হবার দিন থেকে 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়সের সকল ছাত্র বা ছেলেমেয়েদের জন্য শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার চেষ্টা করবে। তাহলে 45 নম্বর যে ধারা সেখানে কি উল্লেখ করা আছে? সেখানে উল্লেখ করা আছে সংবিধান কার্যকরী হওয়ার দিন থেকে 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়সের সকল ছেলেমেয়েদের জন্য শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার চেষ্টা করবে। অবৈতনিক মানে হচ্ছে ফ্রি এবং বাধ্যতামূলক মানে কম্পালসারি। তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি উল্টাভাবে দেওয়া আছে কেমন? বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার জন্য সংবিধানের ব্যবস্থাটি লিখুন। তাহলে এই দুটি প্রশ্ন একই কিন্তু। স্টেট দ্য প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন। ফ্রি মানে হচ্ছে অবৈতনিক আর কম্পালসারি হচ্ছে মানে বাধ্যতামূলক। তাহলে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির 45 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে সংবিধান প্রচলিত হবার দিন থেকে 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়সের সকল ছেলেমেয়েদের জন্য শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার চেষ্টা করবে। তো এটা বিএডের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 45 নম্বর ধারায় বা নির্দেশাত্মক নীতিগুলির 45 নম্বর ধারায় কী উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। কী উল্লেখ করা হয়েছে? এখানে উল্লেখ করা হয়েছে সংবিধান প্রচলিত হওয়ার দিন থেকে 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়সের সকল ছেলেমেয়েদের জন্য শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর বিএডের তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা অন্য সাবজেক্টের কোনো ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।